সার্বিক অবস্থায় তিনি যা দেখেছেন এই ভয়াবহ চিত্র, এটা তিনি আজকের জবানবন্দিতে বলে দিয়েছেন। তিনি নিজে গুলিবিদ্ধ হয়েছেন, তার সমস্ত পিঠ ঝাঁঝরা হয়ে গেছে, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, মারধর করা হয়েছে। এই বক্তব্যগুলো দিয়ে এবং কোন কোন আসামিরা নাম সহ অনেকের নাম বলেছেন, কে কিভাবে গুলি করেছেন, কে কিভাবে বিস্ফোরক দ্রব্য ব্যবহার করেছেন, গ্রেনেড ব্যবহার করেছেন, টেরোরাইজ করেছেন, জিম্মি করেছেন, পুরা পিলখানা এলাকাটাকে কিভাবে তারা জিম্মি করে রেখেছেন, এই বর্ণনাগুলি দিয়ে বলেছেন যে এই ঘটনার পিছনে একটা ষড়যন্ত্র হয়েছিল। ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য, পরবর্তীতে মেয়র ঢাকা সিটি কর্পোরেশন, ওনার নেতৃত্বে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, দ্বিতীয় ছিলেন নানক, জাহাঙ্গীর কবির নানক এমপি, তৃতীয় ছিলেন মির্জা আজম, অত্যন্ত আলোচিত ব্যক্তি, সংসদ সদস্য, মাহবুব আরা গিনি, নির্বাচিত এমপি, তারপরে জাতীয় পার্টির আরেকজন সংসদ সদস্য গোলাম রেজা, আচ্ছা, তিনি তৎকালীন সরকারের জোটভুক্ত একজন নির্বাচিত এমপি। এর বাইরে আমরা যেটা পেলাম যে এর পিছনে, এই ঘটনাগুলির পিছনে আজকের যিনি সাক্ষী, তিনি নিজে তার তৎকালীন বস বা সিনিয়র অফিসার, তার লিঙ্কে তিনি কথা বলেছেন। জনাব তারেক আহমদ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, যিনি নাকি তৎকালীন সরকার প্রধান, আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। সেই নিরাপত্তা উপদেষ্টার সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা ছিলেন প্রধানমন্ত্রীর সারাউন্ডিংয়ে, তাদের বরাদ দিয়ে যে সমস্ত তথ্য এসেছে, দেখা যায় যে সমগ্র হত্যাকাণ্ডের পিছনে ছিল সুপরিকল্পিত একটি স্কিম। সেই স্কিমে তাৎক্ষণিক আউটকামটা ছিল বিডিআর সদস্যদের থেকে যদি কোনো মহাপরিচালক বা ডাইরেক্টর জেনারেল নিয়োগ না হয় ততক্ষণ পর্যন্ত, বা ইভেন ওই দিনকার থেকে শুরু করে বিদ্রোহীদের একজনকে ডিএডি তৌহিদকে বিডিআর এর ডিজি হিসাবে তারা নিয়োগ দিয়েছিলেন। এইটা একেবারেই অস্থায়ী, এই নিয়ে তাদের বিরুদ্ধে বিরোধ হয়। কিন্তু মূল স্কিম হিসাবে যেটা এসেছে, আপনার ফজলে নূর তাপস তিনি সংসদ সদস্য থাকার পাশাপাশি বিডিআর এর ডাইরেক্টর জেনারেল বা মহাপরিচালক হিসাবে তিনি নিয়োগপ্রাপ্ত হবেন অনির্দিষ্টকালের জন্য। এই সিদ্ধান্তটা হয়েছিল। এই সিদ্ধান্ত দিয়ে আমরা কি দেখতেছি, সেনা কর্মকর্তাদেরকে হত্যাকাণ্ডের জন্য যেই পরিকল্পনা, যেই দেশকে ক্ষতিগ্রস্ত করার যে স্কিম, তার আওতায় কি ছিল, মাস্টার মাইন্ড কারা ছিল এবং কেন ছিল, যে এই দেশটি নানান প্রতিকূলতার ভিতরে পরিচালিত হয়েছে, অতিক্রম করেছে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাটাকে একদলীয় কুক্ষিগত করা হয়েছিল, একজনই দেশের সর্বেসর্বা হবে। পরবর্তীতে ইভেন ৭৫ পরবর্তীতেও শেখ হাসিনার সময়ে দেখা গেল যে বিডিআর এর ডিজি হবে তৎকালীন বাংলাদেশ রাইফেল, বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের ডাইরেক্টর জেনারেল হবে একজন বেসামরিক ব্যক্তি, ব্যারিস্টার ফজলে নূর তাপস, অনির্দিষ্টকালের জন্য। তিনি কে? তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্য, আপনজন, তার মানে একই বংশের লোকজন। আমরা জানি বাংলাদেশব্যাপী অনেক সংসদ সদস্য ছিল, আমরা সেখানে যাচ্ছি না, কিন্তু বিডিআর এর প্রদান করা হবে তাকেই অনির্দিষ্টকালের জন্য। এই স্কিমটা আজকের সাক্ষীর মাধ্যমে প্রকাশ পেয়েছে। ওই সময়ে যারা অংশগ্রহণ করেছেন, একজন সুবেদার মেজর গোফরান মল্লিক, তার মাধ্যমে, তার বরাত দিয়ে যারা পার্টিসিপেন্ট ছিলেন ওই সমস্ত সময়ে নেতৃত্ব দিয়েছেন, ডিএডি তৌহিদ, হাবিব, রহিম, এদের সাথে যারা নেতৃত্বে ছিলেন, এই সুবেদার মেজর গোফরান মল্লিকও একজন ছিলেন। তাদের ভিতরে আবার পরবর্তী সংঘাত আসে, দ্বন্দ্ব আসে। এই বিষয়গুলো এমনই একটা পর্যায়ে যায়, আমরা হারিয়ে ফেললাম ৫৪ জন চৌকস ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা,
তাদের পরিবারের সদস্য সহ ৭৪ জন মানুষ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সেই তদন্ত কমিশনে বারবার আমরা চিৎকার করে বলছিলাম আসামির পক্ষে যে এই ভুল তদন্তের ভিত্তিতে যে রায় এবং এই রায়ের ভিত্তিতে যারা ভেতরে আছেন, তদন্ত কমিশন গঠন হওয়ার পর সরকারের রাষ্ট্রের দায়িত্ব ছিল যে যারা এই ভুল রায়ের ভিত্তিতে ভেতরে আছেন তাদেরকে তদন্ত কমিশনের রিপোর্ট আসা পর্যন্ত তাদেরকে মুক্তি দেওয়ার। আমরা আশা করছি যেটা শুরু হয়েছে, এই বিজ্ঞ আদালত ইতিমধ্যে ১৭৮ জনকে জামিন দিয়েছেন। আমরা আশা করছি যারা পরিপূর্ণভাবে খালাস উভয় আদালত থেকে এবং যাদেরটা সার্ভ আউট হয়ে গেছে, আমরা আশা করছি আজকের সে আদেশের মাধ্যমে এরা সবে আজকে জামিনপ্রাপ্ত হবেন। একইভাবে আজকের সাক্ষীর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে, প্রসিকিউশন স্বীকার করে নিলেন যে এই সাক্ষীর মাধ্যমে যে তদন্তটা সঠিকভাবে হয়নি এবং ওই ঘটনার যারা কুশীলব ছিলেন, ষড়যন্ত্রকারী ছিলেন, যারা অর্থ যোগানদাতা ছিলেন, পরিকল্পনাকারী ছিলেন, মাস্টার মাইন্ড ছিলেন, এরা সবাই আগের তদন্ত এবং বিচারের বহির্ভূত অবস্থানে আছেন। সো আজকে আমরা প্রসিকিউশনের মাধ্যমে অ্যাপিলেট ডিভিশনে যে হত্যা মামলাটি পেন্ডিং আছে, আমাদের দাবি হচ্ছে অনতিবিলম্বে অ্যাপিলেট ডিভিশনে এই মামলাটি ফিক্স করে এই মামলাটিকে তদন্ত কমিশনের রিপোর্ট না আসা পর্যন্ত একদিকে আসামিদেরকে ছেড়ে দেওয়া, ঠিক তার পাশাপাশি এই মামলাটিকে রিমান্ডে পাঠানো। এইটা আমরা এই জন্য বলছি যে আপনি একটি ভুল তদন্তের উপরে ভুল স্বীকার করে সেই ভুলের উপর বেঁচে থাকা এবং যেই মানুষগুলো হত্যা মামলায় খালাস পাওয়া সত্ত্বেও অথবা ভুল মামলার রায়ে যাবজ্জীবন কিংবা মৃত্যুদণ্ড পাওয়া সত্ত্বেও এই বিষয়টা যখন পরিষ্কার হয়েছে যে তদন্তটা ভুল ছিল, ষড়যন্ত্রকারীরা আসে নাই, মাস্টারমাইন্ডরা আসে নাই, এটি পরিষ্কার হওয়ার পরে জাতির দায়িত্ব হচ্ছে এবং সরকারের দায়িত্ব হচ্ছে অনতিবিলম্বে অ্যাপিলেট ডিভিশনে হত্যা মামলা যেটি পেন্ডিং আছে সেই মামলাকে রিমান্ডে পাঠিয়ে যারা আসামিরা আছেন তাদেরকে নতুন করে তদন্ত কমিশনের রিপোর্ট না আসা পর্যন্ত মুক্তি দেওয়া। একইভাবে এই বিস্ফোরক মামলাটি অনতিবিলম্বে, আমরা আশা করছি আপনারা জানেন নিশ্চয়ই এই বিষয়টা, যে হত্যা মামলার চার্জশিটে বলা ছিল যে এই বিস্ফোরক মামলায় যাদেরকে পাওয়া গেছে 17 জন বা 19 জন, এই সংখ্যকের কেবলমাত্র অভিযুক্ত করে একটি আলাদা তদন্ত রিপোর্ট হবে যেটি বিস্ফোরকের ভিত্তিতে। কিন্তু সেখানে আমরা দেখলাম অলমোস্ট সংখ্যাটা কম বেশি হতে পারে, প্রায় 857 জনকে এই মামলায়, যারা ওই মামলায় খালাস পেলেন অথবা অল্প দণ্ড হলো, যে দণ্ডগুলো সার্ভ আউট হয়ে গেছিল, এরা কেউ যাতে না বের হতে পারেন ষড়যন্ত্রমূলকভাবে এই বিস্ফোরক মামলায় সবাইকে আজকে পর্যন্ত আটকে রাখা হলো। আমরা এই মামলাটি তদন্ত কমিশনের রিপোর্ট না আসা পর্যন্ত এখানে যারা আটকে আছেন অনতিবিলম্বে সবাইকে মুক্তি দেওয়ার জন্য নিবেদন করছি। বিষয়টা হচ্ছে যে আজকে এই পিলখানা হত্যাকাণ্ড মামলায় এ যাবৎকাল যত সাক্ষী হয়েছে, আজকে মেজর জাহিদির বক্তব্যে সম্পূর্ণ একটি নতুন ঘটনা প্রকাশিত হয়েছে। সেটি আপনারা ছিলেন বিজ্ঞ আদালতে। এই সাক্ষীর মধ্য দিয়ে তিনি নিজের থেকেই যে তথ্যটি দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত তিনি বলেছেন যে মেজর শাকিল এবং প্রধানমন্ত্রীর সাথে ঘটনার ইমিডিয়েট পরে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছিলেন তারেক সিদ্দিকী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, তার সাথে এই সাক্ষীর কথা হয়েছে, মেজর শাকিলের কথা হয়েছে। ডিডিজি বারি সাহেবের সাথে কথা হয়েছে। গার্ড হাউসের যিনি প্রধান ছিলেন মেজর মঈন, যিনি শেখ হাসিনার গার্ড হাউসের প্রধান ব্যক্তি, তার সাথে এই ঘটনার পরপর কথা হয়েছে। কিন্তু আজকে এই সাক্ষীর মধ্য থেকে আমরা পরিষ্কার করে বুঝলাম যে প্রধানমন্ত্রীর সাথে মেজর জেনারেল শাকিল তার সাহায্য চাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো আর্মি প্রবেশ করতে দেয় নাই। এটি একটি বিষয় সাক্ষীর ভিতর থেকে প্রকাশ পেয়েছে। আরও একটি জিনিস এসছে, তিনি সাক্ষীর শেষ পর্যায়ে তিনি বলেছেন যে তাপস এই যে পিলখানার তিনি ওখানে ডিজি হতে চেয়েছিলেন এবং তাপস একটি মিটিং ডেকেছিলেন। সেই মিটিংয়ের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব গিনি সহ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ সেই জায়গায় উপস্থিত ছিলেন। সেখান থেকে তাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে এই ম্যাসাকারের পরে যখন বিডিআরের কোনো ডিজি থাকবে না, অর্থাৎ মেজর শাকিল যে পোস্টটি হোল্ড করতেন সেখানে থাকবে না, সেই পোস্টটি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য আমাদের ফজলুর তাপস তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেটা পালন করবেন। আপনি কত ভয়াবহ বক্তব্য, এটা ভাবা যায় যে এই জাতীয় সমস্ত বক্তব্যগুলো
তারা পূর্বের তদন্তকারী কর্মকর্তা আড়াল করে কিছু নির্দোষ ব্যক্তিকে আসামি করে প্রকৃত ঘটনাটাকে আড়াল করা হয়েছিল তদন্তকালীন তদন্তে। সেটি আজকে মেজর জাহিদের বক্তব্যে এই বিষয়গুলি পরিষ্কারভাবে বেরিয়ে এসছে এবং তিনি বলেছেন যে ইতিমধ্যে যে জাতীয় তদন্ত কমিশন যেটা গঠিত হয়েছে, মেজর জাহিদি সেখানে গিয়েছেন, সেখানে তিনি তার বক্তব্য আজকে যে বক্তব্য আদালতে এসে দিয়েছেন সেই বক্তব্যটা তিনি ইতিমধ্যে জাতীয় কমিশনে দিয়েছেন।